ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে এসেছি। তো আমরা এরকম সিস্টেম করেছি যে মাসে 2 দিন স্ট্যাটিক জিকে আর 2 দিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজকে স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। আজকে 50টা কোশ্চেন আছে। শুধুমাত্র আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব না, তার সঙ্গে আমরা ডিটেল আলোচনা করব। তাহলে যখন ক্লাসটা করবে অবশ্যই খাতা পেন সাথে রাখবে, তাহলে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু তোমাকে সব খাতায় নোট করে রাখতে হবে। শুধুমাত্র কোনো একটা কোশ্চেন পড়লে সেটা কিন্তু পুরো তোমার জানা হলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। নেক্সট আমরা যে ক্লাস নিয়ে আসবো সেটা হলো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমাদের বেসিক প্লাস স্পেশাল রেলওয়ে, পুলিশ, নার্সিং, টেট শুরু হয়েছে। তো উপরের যে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে নিও। আমাদের অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই ব্যবস্থা রয়েছে। অফলাইন সেন্টারগুলি আমাদের বর্ধমান, গুসকারা আর বোলপুরে রয়েছে। আর অনলাইনে তো ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিল? আচ্ছা, নীতি আয়োগ বলতে পারবে এটা কবে শুরু হয়? নীতি আয়োগ কবে শুরু হয়? তাহলে আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করবো না, আমরা এখান থেকে ডিটেল আলোচনা করব। হ্যাঁ, নীতি আয়োগ সম্বন্ধে। তাহলে প্রথম কোশ্চেন, নীতি আয়োগ কবে শুরু হয়? নীতি আয়োগ শুরু হয় 2015 সালে 1 জানুয়ারি। তাহলে নীতি আয়োগ শুরু হয় 2015 সালে 1 জানুয়ারি। আচ্ছা বলো, নীতি আয়োগের আগে কি নাম ছিল? বলতে হবে নীতি আয়োগের আগে কি নাম ছিল। নীতি আয়োগের আগে কি নাম ছিল? বাহ, নীতি আয়োগের আগে নাম ছিল 5 ইয়ার প্ল্যান বা হচ্ছে প্ল্যানিং কমিশন। হ্যাঁ, প্ল্যানিং কমিশন। তাহলে নীতি আয়োগের আগের নাম ছিল প্ল্যানিং কমিশন বা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। আচ্ছা বলো, এই 5 ইয়ার প্ল্যান কবে শুরু হয়? এই প্ল্যানিং কমিশন বলতে হবে কবে শুরু হয়। মানে আচ্ছা, শুরু বলে এটা কবে গঠিত হয়? আগে বলো গঠিত কবে হয়, শুরু পরে বলবে। আগে বলো কবে গঠিত হয়। এটা গঠিত হয় 1950 সালে 15ই মার্চ। তাহলে এস্টাবলিশ কোথায় হবে, হয় কখন হয় না 1950 সালে 15ই মার্চ। এটা হচ্ছে এস্টাবলিশ। আর কবে থেকে কার্যকারী শুরু হয়? বলো কবে থেকে কার্যকারী হয়? না 1951 থেকে কার্যকারী হয়। 1951 থেকে কার্যকারী হয়। তাহলে 1950 সালে 15ই মার্চ এস্টাবলিশ হয়, আর কার্যকারী হয় 1951 সাল থেকে। এর থেকে আর যে কোশ্চেন মনে রাখতে হবে সেটা হলো শেষ কবে হয়। এই নীতি আয়োগের শেষ, সরি, এই যে 5 ইয়ার প্ল্যান এর লাস্ট কত সালে হয়েছে? 5 ইয়ার প্ল্যান, ভেরি গুড, 2014 সালে 13ই আগস্ট। লাস্ট হচ্ছে 2014 সালে 13ই আগস্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি কি মনে রাখলাম? যে নীতি আয়োগ শুরু কবে হয়, নীতি আয়োগ আগে কি নাম ছিল, প্ল্যানিং কমিশন বা হচ্ছে 5 ইয়ার প্ল্যান, কবে এটা এস্টাবলিশ হয় 1950 সালে 15ই মার্চ, কবে এটা কার্যকারী হয় 1951 সাল, কবে এটা লাস্ট হয় 2014 সালে 13ই আগস্ট। আর যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে নীতি আয়োগ ব্যাপারটা বলছি, এই নীতি আয়োগ এর, এই যে নীতি আয়োগের সবসময় এর চেয়ারম্যান কে থাকে? নীতি আয়োগের চেয়ারম্যান সবসময়ের জন্য কে থাকে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, সবসময় চেয়ারম্যান থাকে প্রধানমন্ত্রী। আচ্ছা, এর ভাইস, যে ভাইস চেয়ারম্যান কে আছে বলো?
এখানে সুমন বেরি। হ্যাঁ, সুমন বেরি, সুমন বেরি। আচ্ছা বলো, এর সিইও কে আছে? সিইও কে আছে? সিইও কে আছে এর সিইও? বিভিআর সুব্রামনিয়াম। হুম, বিভিআর সুব্রামনিয়াম, সিইও হচ্ছে বিভিআর সুব্রামনিয়াম। হ্যাঁ, তাহলে নীতি আয়োগের সিইও কে বিভিআর সুব্রামনিয়াম, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি, আর সব সময় এর চেয়ারম্যান থাকে প্রধানমন্ত্রী। তাহলে প্রথম বলেছে চেয়ারম্যান কে ছিল, তাহলে নীতি আয়োগ যখন তৈরি হচ্ছে সেই সালটা দেখো যে 2015 সাল 1 জানুয়ারি, তাহলে অবশ্যই উত্তর হবে কি নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে 2014 সালে, তাই তো? তাহলে উত্তর হবে 2000। তাহলে আমাদেরকে নীতি আয়োগ সম্বন্ধে কিন্তু জানতেই হবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসেই আছে, মাস্ট আসে। আচ্ছা বলো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টার্গেট কি ছিল, মানে মেন উদ্দেশ্য ছিল কি প্রথম? হ্যাঁ, ভেরি গুড, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এগ্রিকালচার। হ্যাঁ, এগ্রিকালচার। আচ্ছা বলো তো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এগ্রিকালচার হয়, দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় ছিল শিল্প। শিল্প। আচ্ছা, এর পরে যে কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট, বোকারো স্টিল প্ল্যান্ট যেটি 1972 সালে ভারতে তার কার্যক্রম শুরু করেছিল, বলতে হবে কোন দেশের সহায়তায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, এটা বলতে হবে, বোকারোটা কোন দেশের সহায়তায়, সহায়তায় এটা? অপশন আছে গ্রেট ব্রিটেন, কানাডা, ইউএসএসআর, ইউএসএ। আচ্ছা তাহলে বলো, এই যে স্টিল প্ল্যান্ট গুলো, স্টিল প্ল্যান্ট গুলো রাখো, এই স্টিল প্ল্যান্ট গুলো বলো তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবগুলো হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী একটু আগে আমরা বললাম যে এটা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল, শিল্প নিয়ে কথা। তাহলে এটা সব কিন্তু সেকেন্ড মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল। আচ্ছা এখানে কোশ্চেন পরে আসছি। আচ্ছা বলো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেলটার নাম ছিল তাকে কি বলা হয়? বাহ, ভেরি গুড। বাহ বাহ, ভেরি গুড। প্রশান্ত চন্দ্র মহালবিশ, প্রশান্ত চন্দ্র মহানবিশ। বেশ। আচ্ছা এখানে লিখে রাখো আর কি কি প্ল্যান্ট তৈরি হয় না তৈরি হয়, লিখে রাখো দুর্গাপুর, প্রথমে লিখে রাখো দুর্গাপুর। আচ্ছা বলো তো, দুর্গাপুরটা, দুর্গাপুরটা কার সহায়তায় গড়ে ওঠে? দুর্গাপুরটা ইউকে, মানে হচ্ছে ব্রিটেন। হ্যাঁ, ব্রিটেন, এখন তো ব্রিটেন নাম। আচ্ছা দুর্গাপুর হলো ব্রিটেন, মানে ভিলাই, ভিলাই, ভিলাই হচ্ছে রাশিয়া। হ্যাঁ, ভিলাই হচ্ছে রাশিয়া। আচ্ছা বলো, বোকারো, বোকারো, বোকারো হচ্ছে রাশিয়া, বোকারো হচ্ছে রাশিয়া। আর একটা তৈরি হয় হচ্ছে রাউরকেল্লা, বলো রাউরকেল্লা। বাহ, আচ্ছা রাউরকেল্লা। তাহলে আমাদের কি কি জানতে হলো? বোকারো, এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়, এই সময় কিন্তু 4টে বড় বড় প্রজেক্ট কিন্তু বাইরে বাইরে থেকে সহায়তা গড়ে ওঠে। দুর্গাপুর যেটা গড়ে উঠেছে, ডিএসপি আমরা জানি সেটা ব্রিটেনের সহযোগিতায়, ভিলাই হচ্ছে রাশিয়া, বোকারো হচ্ছে রাশিয়া, আর রাউরকেল্লা হচ্ছে জার্মানি। এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, আমি একসঙ্গে সবগুলি লিখে দিলাম যাতে আমাদের মনে থাকে। আর এটা কোন মডেল ছিল না, প্রশান্ত চন্দ্র মহালবিশ, হ্যাঁ এর মডেল ছিল। তাহলে এইগুলো এখান থেকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে বলো সঠিক উত্তর কি হবে তাহলে? হ্যাঁ, বোকারো স্টিল প্ল্যান্ট। দেখে নাও উত্তর কি আছে। আচ্ছা, রাশিয়ার, রাশিয়ার আগে কি নাম ছিল? ইউএসএসএআর। হ্যাঁ, ইউএসএসএআর। তাহলে অপশন এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, যেটা যখন থাকবে সেটাকে তখন আমরা উত্তর করবো, ইউএসএসএআর।
পরে দেখো, সরকারের মোট ব্যয় এবং ঋণ ব্যতীত মোট প্রাপ্তির পার্থক্যকে কি বলা হয়? রেভিনিউ ডিফিসিট, প্রাইমারি ডিফিসিট, ফিসকাল ডিফিসিট, না হচ্ছে ট্রেড ডিফিসিট? বলতে হবে সঠিক উত্তর কি হবে। সরকারের মোট ব্যয় এবং ঋণ ব্যতীত মোট প্রাপ্তির পার্থক্যকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ফিসকাল ডিফিসিট। ফিসকাল ডিফিসিট একদিন ইকোনমিক্স নিয়ে একটু করে আলোচনা করে দেবো। হ্যাঁ, আজকে জাস্ট উত্তরে জেনে রাখো। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আচ্ছা, অপারেটিং সিস্টেম একটা মানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আগে বলে রাখি, উত্তর পরে দেবে। একটা কি হয় অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হলো, আচ্ছা অপারেটিং সিস্টেমটা মানে হলো যখন ফোনটা জাস্ট ওপেন করছো, সেই পুরো ফোনটা যে সিস্টেমে চলছে সেটাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। পুরো ফোনটা যে সিস্টেমে চলছে সেটা হলো অপারেটিং সিস্টেম। এবার অপারেটিং সিস্টেমে ঢোকার পর যে প্রত্যেকটা পার্টিকুলার আলাদা আলাদা কাজ আছে, সেই পার্ট গুলোকে আমরা কি বলছি? অ্যাপ্লিকেশন। তাহলে ফোন যখন কোন একটা কাজে চলছে সেটাকে পুরোপুরি আমরা অপারেটিং সিস্টেম বলছি, আর প্রত্যেকটা যে কাজগুলো হচ্ছে তাকে আমরা কি বলি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার দেখো কি আছে, এমএস উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, মাইক্রোসফট অফিস। আচ্ছা বলো কোনটা অপারেটিং সিস্টেম নয়? কোনটা অপারেটিং সিস্টেম নয়? হ্যাঁ, আচ্ছা তাহলে ডিটা বলছে অপারেটিং সিস্টেম নয়, অবশ্যই মাইক্রোসফট অফিস। এটা তো এন্ট্রি করে গেলাম, এন্ট্রি করার পর তার ভিতরে একটা কাজ, তাহলে বলো এটা কি? এই মাইক্রোসফট অফিসটা কি অপারেটিং সিস্টেম যদি না হয়? এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার তোমাদেরকে জানতে হবে সব থেকে বেশি চলতি অপারেটিং সিস্টেম কোনটা আছে। সব থেকে বেশি চলতি অপারেটিং সিস্টেম কি আছে বলো তো এখন? না, অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মার্কেটের সব থেকে বেশি, মানে ফোনের মধ্যে বলছি, হ্যাঁ ফোনের মধ্যে বলছি, সব থেকে বেশি হচ্ছে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, লিখে রাখতে পারো কি কি অপারেটিং সিস্টেম আছে। একটা অ্যান্ড্রয়েড আছে, লিখে রাখো আইওএস, আইওএস, তারপর লেখো আইপ্যাড, আইপ্যাড এগুলো সব হচ্ছে অপারেটিং সিস্টেম। আইপ্যাড, আইওএস, হ্যাঁ এগুলো সব হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম। তারপরে আর কিছু আছে? আর এগুলো তো আছে আছে এমএস উইন্ডোজ, এর সঙ্গে লিখে রাখো এমএস উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। হ্যাঁ, তখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাচ্ছি আমরা এগুলো। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা নাম বলে দেখি। তো একটা অ্যাপ্লিকেশন আছে বলো তো, গুগল ক্রোম। বলো তো এটা গুগল ক্রোমটা বলো তো অপারেটিং সিস্টেম না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? গুগল ক্রোমটা বলো তো দেখি, গুগল ক্রোমটা বলো। হ্যাঁ, ক্রোমটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ আমরা ফোনের মধ্যে ঢুকে যাচ্ছি, তারপরে এটা একটা কাজ করছি। তাহলে এটা সার্চ ইঞ্জিন অবশ্যই বটে, কিন্তু এই যে সার্চ ইঞ্জিন অবশ্যই বটে, কিন্তু এটা কি একটা অপারেটিং সিস্টেম? সরি, অপারেশন নয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরে দেখ, কোবল, টিওবিওএল পুরো নাম কি? কমন ওপেন বিজনেস অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার অপারেটিভ বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার অপারেটিভ বিজনেস অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে বলতে হবে কোবলের পুরো নাম কি? খুব আসে পরীক্ষায়, বাহ ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন সি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করে? ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করে? বলতে হবে সঠিক উত্তর কি। আচ্ছা, কত সালে? বাহ, রেডি ছিল কত সাল বলার জন্য, স্যার এবার আসবে। আচ্ছা বলো, কার সহযোগিতা? বলতে পারবে এটা? কার সহযোগিতায়? না না না, আব্দুল আজিজ, গুজরাটের একটা ব্যবসায়ী, তার সহযোগিতায়
ভারতে আছে। আব্দুল মাজিজ, হ্যাঁ আব্দুল মাজিজ, ভাস্কো ডা গামা ভারতে আছে, কালিকট বন্দরে, আমরা সবাই জানি নাম হচ্ছে আব্দুল মাজিজ। পরে দেখো, বিশ্ব ব্যাংকের গ্রুপের সদস্য নয় কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে কিউবা। বলতে হবে সঠিক উত্তর কি হবে। আচ্ছা, বিশ্ব ব্যাংক যে গঠিত হয়, বলতে পারবে আগে কি নাম ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের আগে নাম কি ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের আগে কি নাম ছিল? হ্যাট, হ্যাঁ কি বলিস, হ্যাঁ ভেরি গুড। ওয়ার্ল্ড ব্যাংকের আগে নাম ছিল আইবিআরডি। কে বলবে আইবিআরডির ফুল ফর্ম? আইবিআরডি এটা হচ্ছে পুরোনো নাম। আইবিআরডি বলতে বলতে পারবে? বলো কে ফুল ফর্ম বলবে আইবিআরডির ফুল ফর্ম? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিখে রাখো, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, কোন দুটোকে বলা হয় যমজ ভাই? আইবিআরডি আর কাকে বলা হয় যমজ ভাই? মানে বলা হয় যমজ এদেরকে। আর হচ্ছে আইএমএফ, ভেরি গুড, আইএমএফ। এটা যেটা গঠিত হয়, বলতো যেটা গঠিত হয় সেটা কি নাম ছিল? মানে কারা গঠিত করে, বা কোন, কার দ্বারা গঠিত হয় আর কি, কার দ্বারা গঠিত হয়? না 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 না, লিখে রাখো বেটন উড কনফারেন্স। বেটন উড কনফারেন্স। তাহলে বেটন উড কনফারেন্স দ্বারা আইবিআরডি আর আইএমএ গঠিত হচ্ছে, এই জন্য বলা হয় যে যমজ বলা হয়। বলো কত সালে গঠিত হয়? জানতে তো হবে অবশ্যই যে কত সালে গঠিত হয়। বলো কত সালে গঠিত হয়? বাহ ভেরি গুড, 1944 সালে গঠিত হচ্ছে। তাহলে এরা দুজনাই কত সালে গঠিত হচ্ছে? 1944 সালে। এবার আমাদেরকে জানতে হবে এদের হেডের নাম কি। প্রেসিডেন্ট আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম বলো, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম বলো। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে আছে? এগুলি তো স্ট্র্যাটেজিক, এগুলি তো কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নাম হচ্ছে অজয় বাঙ্গা। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নাম হচ্ছে, লিখে রাখো, অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। আচ্ছা, আইএমএফ এর কে আছে? ওয়ার্ল্ড ব্যাংকের যদি হয় অজয় বাঙ্গা, তাহলে বলো আইএমএফ এর এমডি কে আছে? আইএমএফ এর এমডি কে আছে? হ্যাঁ, ক্রিস্টালিনা জর্জিয়া। ক্রিস্টালিনা। দেখ তোরা এখনো ওয়ার্ল্ড ব্যাংকের হেডের নাম জানিস না। অজয় বাঙ্গা। আইএমএফ হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়া। ক্রিস্টালিনা জর্জিয়া। ক্রিস্টালিনা জর্জিয়া। আচ্ছা, এর সিএফও মানে চিফ ফাইন্যান্স অফিসার কে আছে? আইবিআরডি সিএফও কে আছে? সিএফও, চিফ ফাইন্যান্স অফিসার। বলো সিএফও কে আছে? বলডে, বলডে, বলো বলো বলো। আনসুলা কান্ত। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে 1944 সালে টু ব্রাদার্স তৈরি হয়। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় বলো? এগুলো তো পরীক্ষা অনেকবার আছে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কোথায়? ডিসি। তাহলে হেডকোয়ার্টার মনে রাখতে হবে ডিসি, ওয়াশিংটন ডিসি।
বহুবার আছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, আইএমএফ এর হেডকোয়ার্টার বহুবার আছে। কবে এস্টাবলিশ হয় সেগুলো আছে, তার মাধ্যমে গঠিত হয় না, বেটেন উড কনফারেন্সে গঠিত হয়। হেড কে আছে অজয় বাঙ্গা, এর কে আছে ক্রিস্টিলিনা জর্জিয়া, এর সিইও কে আছে অনুসুলা কান্ত। পরের দেখো, তাহলে বলো এখানে উত্তরটা, যে সাতের উত্তর কি হবে? চার হবে। হ্যাঁ, কিউবা বিশ্ব ব্যাংকের গ্রুপের সদস্য নয়। বিশ্ব ব্যাংকের গ্রুপের সদস্য নয় হচ্ছে কিউবা। কিন্তু কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে তোমাকে। দক্ষিণ আফ্রিকার নিচের কোন দক্ষিণ আফ্রিকার নিচে কোন রেল স্টেশনে গান্ধীজিকে প্রথম শ্রেণীর বগি ছেড়ে যেতে অস্বীকার করার জন্য ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল? দেখো, গান্ধীজির অপমান বলতে হবে কত সালে। আচ্ছা, তার আগে বলো যে গান্ধীজির জন্ম কোথায় হয়েছিল? বলো জন্ম কোথায়? গুজরাটের কি নাম জায়গাটার নাম? গুজরাটে কোথায়? পোরবন্দর। গুজরাতে পোরবন্দর। এবার বলো যে গান্ধীজি যে ডান্ডি অভিযান, এটা নিয়ে কোশ্চেন আছে, বলতে পারবে কত কিলোমিটার? কত কিলোমিটার ডান্ডি অভিযান ছিল? ডান্ডি অভিযান কত কিলোমিটার ছিল? হ্যাট, কি বলিস ঠিক নাই তোরা। 400 কিলোমিটার। নয়, 400 কিলোমিটার। হ্যাঁ, 400 কিলোমিটার ডান্ডি অভিযান ছিল। যদি মাইল বলিস তাহলে হবে 248 মাইল। হুম, মাইল বললে কি হবে? 248 মাইল। এইটা বারবার পরীক্ষা আছে যে ডান্ডি অভিযান কত কিলোমিটার ছিল। হ্যাঁ, 400 কিলোমিটার ছিল। হ্যাঁ, মাইল বললে কত? 248 মাইল। কত সালে বলো? কত সালে বলো? 1930 সালে। দেখ, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আছে, ভুল করি, দেখ এটা সবাই জানে কিন্তু আমরা। আচ্ছা, 2 মিনিট পর আছি। হ্যাঁ, এবার দাঁড়া।
হিরো হয়নি। আচ্ছা তাহলে 1930 সালে পোরবন্দর 400 কিলোমিটার রাস্তা 248 মাইল। আচ্ছা বল, গান্ধীজির যেটা সমাধিস্থল সেটাকে কি বলা হয়? গান্ধীজির সমাধিস্থল সেটাকে কি বলা হয়? গান্ধীজির যে সমাধিস্থল সেটাকে বলে কি বলা হয়? ও গান্ধীজি যেটা সমাধিস্থল সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় রাজঘাট। বাহ, ভেরি গুড। সেটাকে বলা হয় কি রাজঘাট। আচ্ছা, গান্ধীজি কত সালে লন্ডনে যায় ব্যারিস্টার পড়তে? গান্ধীজি কত সালে লন্ডনে যায় ব্যারিস্টার পড়তে? 1888 সালে, মনে রাখবে। হ্যাঁ, 1888 সালে 18 বছর বয়সী চলে যায় লন্ডনে ব্যারিস্টার পড়তে। কত সালে ফিরে আসে? কত সালে ফিরে আসে? বল, ফিরে আসে জানিস না? 1915 সালে রে। এ বাবা, 1915 সালের 9ই জানুয়ারি। এটাকে আমরা পালন করি তো প্রবাসী ভারতীয় দিবস। এই দিনটা ফিরে আসে। হ্যাঁ, তাহলে লন্ডন যায় ব্যারিস্টার পড়তে 1888 সালে, 18 বছর বয়সে। তারপর সেখান থেকে দক্ষিণ আফ্রিকা যায় কাজের সূত্রে। 1915 সালের 9ই জানুয়ারি ব্যাক করে, সেটাকে আমরা কি পালন করি না প্রবাসী ভারতীয় দিবস। এবার বলতে হবে, গান্ধীজি প্রথম এখানে এসে যে আন্দোলনটা করেছিল তার নাম কি? এই কোশ্চেন বহুবার আছে, বহু জায়গায় আমরা গুলাই। বলো। কেউ বলে খেদা, কেউ বলে চম্পারণ। দেখ, যেগুলো কনফিউশন জায়গা গান্ধীজিকে নিয়ে তো বললে শেষ হবে না। এখানে একটা পুরো বই একটা। চম্পারণ। হুম, চম্পারণ বলতে পারবে কত সালে? ঠিক করে বলবে কিন্তু, হ্যাঁ। কত সালে ঠিক করে বলো। চম্পারণ 17 না 18? চম্পারণ। তাহলে মনে রাখবে 1917 সালে চম্পারণ। হুম। বেশ, এবার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা বলো, যাকে প্রথম শ্রেণীর বগি থেকে মানে যেতে অস্বীকার করার জন্য ট্রেন থেকে ছুড়ে ফেলা দেওয়া হয়। সঠিক উত্তর হবে অপশন 1। ঠিক আছে, পরে দেখো। কে কখনোই জাতিসংঘের মহাসচিব হননি? জাতিসংঘের মহাসচিব কে কখনো হয়নি? জাতিসংঘ মানে হচ্ছে ইউনাইটেড নেশন। আচ্ছা বলো, এসব কোশ্চেন বাদ দাও। তার আগে অনেক কিছু জানতে হবে। আগে ইউনাইটেড নেশন কবে এস্টাবলিশ হয়? ইউনাইটেড নেশন কবে এস্টাবলিশ হয়? 1945 সালে 24শে অক্টোবর। মনে রাখতেই হবে ভাই। হ্যাঁ, চাকরির পরীক্ষায় যখন আছো এটাকে মনে রাখতেই হবে। ইউএনও, হ্যাঁ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 1945 সালে 24শে অক্টোবর এস্টাবলিশ হয়। এর কতগুলো মেম্বার আছে রে? জাতিসংঘের কতগুলো মেম্বার আছে? জাতিসংঘের মেম্বার আছে 193টা। ভেরি গুড। জাতিসংঘের মেম্বার আছে কটা বলতো? 193টা। এখান থেকে আর যে কটা মনে রাখতে হবে, জাতীয় কংগ্রেসের যে 5টা দেশ স্থায়ী মেম্বার, তাদের নাম বলো। যে 5টা দেশ স্থায়ী মেম্বার বলো, নাম কি? 5টা দেশ স্থায়ী মেম্বার আছে, লিখে রাখো। চীন, চীন, ফ্রান্স, রাশিয়া। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, আর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
ঠিক আছে, তাহলে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ, তাহলে এই কটা স্থায়ী মেম্বারের জন্য ভারত বারবার আবেদন করছে, কিন্তু চীনের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর সেক্রেটারি জেনারেল কে আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এর সেক্রেটারি জেনারেল কে আছে? দেখ তোরা কত কোশ্চেন জানিস না, দেখ, অ্যান্টনিও গুটেরাস। অ্যান্টনিও গুটেরাস, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, অ্যান্টনিও অ্যান্টনিও গুটেরাস, অবশ্যই তোকে মনে রাখতেই হবে, কিন্তু চাকরির লাইনে যারা আছে, তোরা দেখ এই কোশ্চেন গুলো না জেনে কেমন করে বলতো কত পরীক্ষা দিয়েছিস। হ্যাঁ, এই কোশ্চেন গুলো জানিস না, কিন্তু কত পরীক্ষা দিয়ে দিয়েছিস। অ্যান্টনিও গুটেরাস, ইউএনও গঠিত হচ্ছে 1945 সালে 24শে অক্টোবর। মেম্বার হচ্ছে 193, 5টা হচ্ছে স্থায়ী মেম্বার, চীন, ফ্রান্স, রাশিয়া, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। আর এর যে হেড, তার নাম কি, সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরাস। অবশ্যই মনে রাখতে হবে, না মনে রাখলে এগুলো চাকরির পরীক্ষা, বিশেষ করে সেন্ট্রাল চাকরি পরীক্ষা দেওয়া যাওয়া উচিতই নয়। পরীক্ষা উচিত নয়। তোরা বল, এইগুলো না জেনে পরীক্ষা দিতে যাচ্ছি, ভাবলি যে চাকরি পাবো? এগুলো তো জানতেই হবে, যারা চাকরি লাইনে আছে এগুলো অবশ্যই জানে, মানে সবসময় বলতে পারে তারা। আর একটা ভালো কি না, 24শে অক্টোবর পালন করা হয় ইউএনও ডে। হ্যাঁ, পালন করা হয় কি, ইউএনও ডে, ওই জন্য পালন করা হয়। আচ্ছা, উত্তরটা বলা হলো না, নয় উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন সি, লুইস ফ্রেচেট। তোমাকে জানতে হবে কারা কারা মহাসচিব ছিল। যেমন অ্যান্টনিও গুটেরাস এখন মহাসচিব, তাহলে এরাও একটা সময় মহাসচিব ছিল। দেশীয় মুদ্রার বাহ্যিক মূল্য হ্রাসকে কি বলে? মুদ্রাস্ফীতি হ্রাস, মুদ্রার অবমূল্যায়ন, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন। বলতে হবে সঠিক উত্তর কি, দেশীয় মুদ্রার বাহ্যিক মূল্য হ্রাসকে আমরা কি বলবো? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন 2, মুদ্রার অবমূল্যায়ন। পরে দেখো, নিচের কোন ভারতীয় দম্পতি মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন? সুস্মিতা সেন, লারা দত্ত, ডায়না হেডিন, রীতা ফারিয়া, ঐশ্বর্য রায়, প্রিয়াঙ্কা চোপড়া ও মানসী চিল্লার। তাহলে দু রকম হয় মিস ইউনিভার্স। আচ্ছা, আচ্ছা বলো তো কতজন ভারতীয় এটা পেয়েছে? এখনো অব্দি কতজন ভারতীয় এটা পেয়েছে? মিস ইউনিভার্স কতজন ভারতীয় হয়েছে? প্রথম কোন ভারতীয়, মিস ইউনিভার্স পায়? প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পায়? সুস্মিতা সেন, 1994 সাল। ভেরি গুড। তাহলে সুস্মিতা সেন 1994 সাল। সুস্মিতা সেনের পর কে পায়? লারা দত্ত পায়। লারা দত্ত কত সাল? লারা দত্ত পায় 2000 সাল। এবার পায়, তারপর কে পায়? হারনাজ সান্ধু। হারনাজ হারনাজ সান্ধু কত সালে পায় বলতো? 2021 সালে পায়। আচ্ছা, 2024 সালে কি কোনো ভারতীয় পেয়েছিল? 2024 সালে আচ্ছা বলো, রীতা ফারিয়া কি পেয়েছিল? এই তো পেয়েছিল মিস ইউনিভার্স। রীতা ফারাইয়া কি পেয়েছিল? মিস ওয়ার্ল্ড। হ্যাঁ, মিস ওয়ার্ল্ড। তাহলে আমাদেরকে নামগুলো মনে রাখতে হবে। ভারত থেকে কে পেয়েছে? সুস্মিতা সেন 1994, লারা দত্ত 2000 সাল, হারনাজ সান্ধু 2021 সাল। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? সুস্মিতা সেন ও লারা দত্ত, অপশন 1। হুম, মিস ওয়ার্ল্ড।
দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটার জন্য আগের দিন তোমাদের অনেকে 25-এ 25 হয়নি। হ্যাঁ, এটা আছে আসামে। কোন স্থপতি মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার নকশা করেছিল? দারুণ কোশ্চেন। এই নকশা কার্ড থেকে অনেক রকম কোশ্চেন আছে, যে কোন নকশা কে তৈরি করে তোমাকে বলতে হবে। গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা আছে তার নকশা কে করেছিল? আচ্ছা, প্রথমে বলো স্ট্যাচু অফ ইউনিটি এর নকশা কে করে? স্ট্যাচু অফ ইউনিটি এর নকশা কে করে? স্ট্যাচু অফ ইউনিটি রাম সুতার। ভেরি গুড, এর করে রাম সুতার, স্ট্যাচু অফ ইউনিটি। তারপর বলো রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবন মানে প্রেসিডেন্ট হাউস এর স্থপতিকার কে? রাষ্ট্রপতি ভবনের লিখে রাখো এডুইন লুথিয়েন্স আর হারবার্ট বেকার। এডুইন এডুইন লুথিয়েন আর হচ্ছে হারবার্ট বেকার। হারবার্ট বেকার। আচ্ছা বলো, এই রাষ্ট্রপতি ভবন আর সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন আর সংসদ ভবন মানে পার্লামেন্ট, পার্লামেন্টও আমাদের এডুইন লিথুইন আর হচ্ছে হারবার্ট বেকার। হ্যাঁ, তাহলে দুজনাই রাষ্ট্রপতি ভবনও তৈরি করেছিল, আবার সংসদ ভবন যেটা ছিল আমাদের, হ্যাঁ, সেটা এডুইন লিথুইন হারবার্ট বেকার তৈরি করেছে। আচ্ছা বলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নকশাকার কে ছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখে রাখো উইলিয়াম, উইলিয়াম ইমারসন, উইলিয়াম ইমারসন। উইলিয়াম ইমারসন। তারপর বলো হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ তিনজন আছে লিখে রাখো রেন্ডেল, লেখো রেন্ডেল, পলমার আর হচ্ছে ট্রাইটন। রেন্ডেল, পলমার আর হচ্ছে ট্রাইটন। ঠিক আছে, তাহলে হাওড়া ব্রিজ, রেন্ডেল, পলমার আর হচ্ছে ট্রাইটন। আচ্ছা বলো যেটা আছে বারবার তাজমহল, তাজমহলের স্থাপত্যকার কে? তাজমহলের স্থাপত্যকার কে বলো? বাহ, ভেরি গুড, ঈসা খাঁ। তাজমহলের স্থাপত্যকার হলো ঈসা খাঁ, ঈসা খাঁ। আচ্ছা বলো ময়ূর সিংহাসন এর স্থাপত্যকার কে? ময়ূর সিংহাসন এর স্থাপত্যকার কে? লিখলো বেবাদল খাঁ। ময়ূর সিংহাসন হচ্ছে বেবাদল খাঁ, বেবাদল খাঁ। হ্যাঁ, তারপর লিখে রাখো আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার লিখে রাখো আলেকজান্ডার গুস্তাভ। আইফেল টাওয়ার, প্যারিসের আইফেল টাওয়ার হচ্ছে আলেকজান্ডার গুস্তাভ, GUSTAV, গুস্তাভ, আলেকজান্ডার গুস্তাভ। তারপর লেখো ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট লেখো এডুইন লুথিয়েন্স। ইন্ডিয়া গেট হচ্ছে এডুইন লুথিয়েন্স, এডুইন লুথিয়েন্স এই বানানটা, এডুইন লুথিয়েন্স। তাহলে এটা কে করেছে? গেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গেট। হ্যাঁ, ইন্ডিয়া গেট এডুইন লুথিয়েন্স। আর গেট অফ ইন্ডিয়া হলো জর্জ উইটেট, এটা হলো গেট ওয়ে অফ ইন্ডিয়া। এটাকে বলো গেট অফ ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়া গেট, দুটো কিন্তু আলাদা আলাদা আছে। এবার লেখো কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট লিখে রাখো ওয়াল্টার গ্রানভিল, ওয়াল্টার গ্রানভিল
কলকাতা হাইকোর্ট হচ্ছে ওয়াল্টার গ্রানভিল। ওয়াল্টার গ্রানভিল ভয়সী ল, ওয়াল্টার গ্রানভিল। তাহলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গণেশ ভিকাজি দেওলালিকার, গণেশ ভিকাজি দেওলালিকার, গণেশ ভিকাজি দেওলালিকার, গণেশ ভিকাজি দেওলালিকার, গণেশ ভিকাজি দেওলালিকার। তাহলে শহীদ মিনার, শহীদ মিনার লেখো জেপি পার্কার, শহীদ মিনার লিখে রাখো জেপি পার্কার, জেপি পার্কার। তারপর লেখো রাম মন্দির, বলো তো পারো কিনা এটা, রাম মন্দির, রাম মন্দির বলো, এর যে নকশাকার কে ছিল? লেখো চন্দ্রকান্ত সোমপুরা, চন্দ্রকান্ত সোমপুরা। রাম মন্দির জানতে হবে, কারণ নতুন জিনিস একটা আসতেই পারে। চন্দ্রকান্ত সোমপুরা, চন্দ্রকান্ত সোমপুরা। তাহলে দেখো এখান থেকে শুধুমাত্র গেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গেট দুটো কিন্তু আলাদা। তাহলে ইন্ডিয়া গেট হচ্ছে এডুইন লুথিয়েন্স, আর জর্জ উইটেট হচ্ছে গেট অফ ইন্ডিয়া। আর বাকিগুলো তো বললাম, খাতায় নোট করে রাখবে, বারবার পড়বে। জিকে আমি দেখো বিরাট তোমাদের রেডি করে দিচ্ছি, শুধু পড়ে যাও তাহলেই হবে। পরে দেখো 14 নম্বর কোশ্চেন, হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিল? বলো দেখি উত্তর করতে পারো কিনা। হায়দ্রাবাদের শেষ নিজাম, সঠিক উত্তর হবে অপশন সি, মীর ওসমান আলী খান। হায়দ্রাবাদের শেষ নিজাম নাকি মীর ওসমান আলী খানই তো হবে। পরে দেখো, ভারতে এই রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমান্ত ভাগ করে না? নেপালের সাথে সীমান্ত ভাগ করে না, বলতে হবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার না ত্রিপুরা। আচ্ছা, আমরা তারা জানি যে নেপালের সঙ্গে ভাগ করে কারা কারা। হুম, নেপালের সঙ্গে ভাগ করে বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, আর হচ্ছে ইউপি। এগুলো সব নেপালের সঙ্গে তার সীমানা ভাগ করছে। বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ইউকে, ইউপি। তাহলে বলো কোনটা ভাগ করে না? ডি, ত্রিপুরা। বলো সব থেকে বেশি সীমানা ভাগ করে কোন দেশের সঙ্গে? ত্রিপুরা সব থেকে বেশি সীমানা ভাগ করে, বলো কোন দেশের সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। 3 দিকের সীমানা ভাগ করে, 3 দিকের, ঠিক আছে। বাংলাদেশের সঙ্গে 3 দিকের সীমানা ভাগ করে। সব থেকে বেশি বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করছে ত্রিপুরা, আর নেপালের সঙ্গে বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড আর হচ্ছে উত্তরপ্রদেশ। দেখো পরের কোশ্চেন, রঙ্গভূমি, গোদান, গাবন, ভারদান, উপন্যাস, চরিত্র, এগুলো বলা খুব দরকার। অবশ্যই পারবে দেখো অনেকে। হ্যাঁ, এগুলো না পারলে কি করলে এতদিন ধরে। ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন বি, মুন্সি প্রেমচাঁদ। পরে দেখো 1974 সালে কোনটিকে বিশ্বের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? বলতে হবে সঠিক উত্তর কি হবে। বিশ্বের প্রথম রামসার সাইট এটাকে দিনে ছিল, সঠিক উত্তর হচ্ছে কিবুর উপদ্বীপ, অস্ট্রেলিয়া। প্রথম রামসার সাইট কিবুর উপদ্বীপ, অস্ট্রেলিয়া। পরে দেখো, এটা দেখো সবাই পারবে, সবাই শুনেছো। সিআরপিসি ফৌজদারি কার্যবিধি কোন ধারায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যে কোনো স্থানে 4 জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়? দেখবে আমরা সবসময় এই কথাটা উচ্চারণ করি, কত নম্বর ধারা, যে এই ধারা এখন পড়ে গেছে, এখানে 4 জনের বেশি লোক থাকা যাবে না, লোক থাকলে কিন্তু পুলিশ এসে দেবে মার। 144 ধারা,
কোন স্থানে 4 জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয় ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, পরে দেখো, লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, আমার কথা একটা সঙ্গে তোরা সম্মতি হবে, দেখবি প্রায় আমাদেরকে দে যে এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, এই সময় প্রধানমন্ত্রী কে ছিল, এগুলো কি গোলাই না গোলাই না? গোলাই। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, আজকে সব লিখিয়ে দিচ্ছি, আর এটা নিয়ে গোলাবে না। হ্যাঁ দেখবি গোলায়, অবশ্যই, মানুষ তো আমরা গুলিয়ে যায়। হুম। কারণ কি বলতো, আমার কাছে পুরো বান্ডিল নাই, হয়তো যেখানে এমসিকিউ পড়েছি সেটা একটা করলাম, আবার হয়তো 2 মাস পর কোনো এক জায়গায় এমসিকিউ পড়লাম, অন্য একটা করলাম, তাহলে পুরো বান্ডিলটা পেলাম না। ওই জন্য আমাদের কাছে কিন্তু গুলিয়ে যায়। লিখে রাখ, 1857 সালে, হ্যাঁ 1857 সালে মহাবিদ্রোহের সময় কে ছিল? পামস্টোন। পামস্টোন ছিল। এবার ভারত ছাড়ো আন্দোলনের সময়, লিখে রাখো, ভারত ছাড়ো আন্দোলনের সময়, আচ্ছা ভারত ছাড়ো আন্দোলনের সময় বলো তো কোন ওয়ার্ল্ড ওয়ার হয় ভারত ছাড়ো আন্দোলনের সময়? তাহলে ওটাও লিখে রাখো, ভারত ছাড়ো আন্দোলন প্লাস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল চার্চিল। হুম, চার্চিল 42। এটা কি ভারত ছাড়ো আন্দোলন প্লাস হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বেশ, আর জানতে হবে কে না, স্বাধীনতার সময় কে ছিল? 1947 সালে। স্বাধীনতার সময় লিখে রাখো, ক্লেমেন্ট এটলি। স্বাধীনতার সময় ক্লিমেন্ট এটলি। আর তিনটে গোল টেবিলই, প্রথম দ্বিতীয় তৃতীয়, তিনটে গোল টেবিলই ছিল র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, র্যামসে ম্যাকডোনাল্ড ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে যে রাউন্ড টেবিল হয় তিনটেতেই ছিল। তাহলে 1857 সালে ছিল পামস্টোন, ভারত ছাড়ো আন্দোলন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় চার্চিল, উইনস্টন চার্চিল। 1947 সাল ভারত স্বাধীনতার সময় ছিল ক্লেমেন্ট এডলি। প্রথম দ্বিতীয় তৃতীয় সময় ছিল গোল টেবিল হয়েছিল, সেখানে ছিল র্যামসে ম্যাকডোনাল্ড। আর লিখে রাখো, প্রথম মহিলা পিএম মার্গারেট থ্যাচার, ফার্স্ট উমেন পিএম, ব্রিটেনের আর কি, মার্গারেট থ্যাচার। এই কটার নাম মনে রাখিস, আমি বলছি, আর কিছু না বললেও হবে। হ্যাঁ, এই কটার নাম তোকে মনে রাখতেই হবে। দেখ, সবগুলো একসঙ্গে লিখিয়ে দিলাম, এগুলো নিয়ে আর কনফিউশন হবে না। তোরা দেখেছিস বারবার কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে, আমরা ভুলিয়ে যাই। এই সালগুলো লিখিয়ে দিলাম, দেখ তাহলে সালগুলো লেখার তাহলে সুবিধা কি, ধর এর বাইরে কিছু একটা এলো, তুই তখন বুঝতে পারবি যে এই সময় কিন্তু ছিল না, কারণ এই যে সালগুলো আছে এর মধ্যে কিন্তু ওটা থাকতে হবে। তাহলে উত্তর কি হবে? র্যামসে ম্যাকডোনাল্ড। ভারতে পণ্য পরিষেবা কর জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এর অধীনে 4টি করের হাব কি? বলো, জিএসটির যে হাব গুলো ছিল, 4টে হাব, বলতে হবে সঠিক উত্তর কি আছে। মানে যখন ফার্স্ট হয়েছিল আর কি। অপশন বি, 5, 12%, 18%, 28%। জিএসটি প্রথম ভারতে চালু হয় কত সালে? জিএসটি প্রথম ভারতে চালু হয়, বলতে হবে কত সালে? 2017 সালে। ভেরি গুড। জিএসটি প্রথম কোন দেশে চালু হয়েছিল? জিএসটি প্রথম 1 জুলাই। ভেরি গুড। জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? ফ্রান্সে। ভেরি গুড। তাহলে এখান থেকে জিএসটি কোন অর্থমন্ত্রী সে সময় ভারতে ছিল যখন জিএসটি চালু হয়? অরুণ জেটলি। পরে দেখো,
নিচের কোনটি অমিল? ভাকরা বাঁধ হিমাচল প্রদেশ, সর্দার সরোবর গুজরাট, তেহেরি মহারাষ্ট্র, হীরাকুন্দ উড়িষ্যা। ভেরি গুড। তেহেরি কোথাকার? উত্তরাখণ্ড। মঙ্গল গ্রহের অভ্যন্তরে গভীরভাবে অধ্যয়নের জন্য নিচে কোন মিশনটি নাসা করেছিল? মিশন ডাস্টার, মিশন মার্স, ইনসাইট মিশন, মিশন কন্ট্যাক্ট। দেখো বলতে পারো কিনা। মঙ্গল গ্রহের অভ্যন্তরে গভীরভাবে অধ্যয়নের জন্য সঠিক উত্তর অপশন সি, ইনসাইট মিশন। নিচের কোন দেশের আয়তন সব থেকে বেশি? আচ্ছা, এগুলো অপশন আছে, তার মধ্যে বলতে হবে। আচ্ছা, নর্মালি অপশন ছাড়া কোন দেশের সব থেকে বেশি বলো। হ্যাঁ, রাশিয়া। এই যে অপশনে রাশিয়া নাই। হ্যাঁ, রাশিয়া সব থেকে বেশি আয়তনে। রাশিয়া নাই, তাহলে এখানে উত্তর কি হবে? কানাডা। হুম, উত্তর কি হবে? কানাডা। তাহলে আয়তন সব থেকে বেশি হচ্ছে রাশিয়া, তারপর রাশিয়ার পরে হচ্ছে কানাডা। যেহেতু রাশিয়া নেই অপশনে, তাই আমরা কানাডা উত্তরে করলাম। বিআরসি বার্ক মুম্বাই প্রতিষ্ঠিত পরিচালক কে ছিলেন? রাজা রাম মন্দির, হোমি জাহাঙ্গীর ভাবা, সতীশ ধাওয়ান, বিক্রম সারাভাই। পারবি দেখ সবাই এটা। হোমি জাহাঙ্গীর ভাবা বার্ক, মনে রাখবে। কোন বন্দর শহরকে আরব সাগরের রানী বলা হয়? বলো, স্পিড বাড়াবে। কোচিকে বলা হয় আরব সাগরের রানী। ভেরি গুড। পরে দেখো, মন্দিরটি মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টা গুহায় অবস্থিত। বলতে হবে কোন মন্দির এলিফ্যান্টা গুহায় অবস্থিত। সঠিক উত্তর অপশন 4, ভগবান শিব। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? কবে গৃহীত হয়ে আছে? হুম, একটা গৃহীত হয়, আর কার্যকর কবে হয়? এটা হচ্ছে গৃহীত হচ্ছে, আর কার্যকর 1950 সালে 26 জানুয়ারি। 1950-এ 26 তারিখ। এটা গৃহীত হচ্ছে, একটা কার্যকর হচ্ছে। ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। না 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 না, 4 হবে রে, 4 হবে। হ্যাঁ, দিল্লি। মনে রাখবি, এটা সবাই কিন্তু মুম্বাই উল্টোপাল্টা করে দেয়। নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য গোয়াতে অবস্থিত? ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য, ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্য, পপলার বন্যপ্রাণী অভয়ারণ্য, না ইন্টারভিউ আইসল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। গোয়াতে অবস্থিত কোন অভয়ারণ্য? মনে রাখতে হবে, সঠিক উত্তর অপশন 2, ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা আমাদের গোয়াতে অবস্থিত। কোন দক্ষিণ ভারতীয় বাদ্যযন্ত্রটি উত্তর ভারতের বাদ্যযন্ত্রের নাগদায়ের সমতুল্য? সন্দা, বা চেন্দা, ডুমরু, উদ্দুকাই, না সিম। সঠিক উত্তর হবে অপশন এ, চেন্দা। পরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিল বলতে হবে। সঠিক উত্তর কি হবে? যখন জাতীয় কংগ্রেস এসছি, একটু তো আলোচনা করবোই করবো। জাতীয় কংগ্রেস কত সালে এস্টাবলিশ হয়? জাতীয় কংগ্রেস কত সালে এস্টাবলিশ হয়? 1850। শুধু বললে হবে না, তার সঙ্গে বলে যেতেও হবে 28শে ডিসেম্বর। কে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল?
হিউম। এটা তৈরি করে 1825 সালে 28শে ডিসেম্বর এও হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে। জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি, বেশ, ডব্লিউ.সি. ব্যানার্জি। আচ্ছা, এর সঙ্গে আর লিখে রাখ বা জেনে রাখ, দাদাভাই নৌ সবথেকে কম বয়সী কে বলতো প্রেসিডেন্ট ছিল? সবথেকে কম বয়সী প্রেসিডেন্ট কে ছিল? সবথেকে কম বয়সী? আবুল কালাম আজাদ। কম বয়সী ছিল আবুল কালাম আজাদ, এ সব থেকে হচ্ছে কম বয়সী। আচ্ছা, প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? জর্জ উইল। ইংরেজ সভাপতি প্রথম ইংরেজ ছিল, প্রেসিডেন্ট ছিল জর্জ উইল, লিখে রাখ। আচ্ছা, প্রথম মুসলিম কে ছিল? বদরুদ্দিন তাইবজি। আচ্ছা, মহাত্মা গান্ধী কত সালে ছিল, কোন অধিবেশনে? মহাত্মা গান্ধী কোন অধিবেশনে? 1924 সালে বেলগাঁও অধিবেশনে, লিখে রাখ। মহাত্মা গান্ধী 1924 সালে বেলগাঁও অধিবেশনে। মহাত্মা গান্ধী 1924 সালে বেলগাঁও অধিবেশনে। আচ্ছা বলো, নেতাজি কত সালে? নেতাজি কত সালে? 1938 সালে ত্রিপুরী অধিবেশনে। 1938 সালে ত্রিপুরী। আচ্ছা বলো, মতিলাল নেহেরু কত সালে ছিল? মতিলাল নেহেরু 1919 সালে। মতিলাল নেহেরু ছিল 1919 সালে। দাদাভাই নৌরোজি? মতিলাল নেহেরু ছিল 1919 সালে, দাদাভাই নৌরোজি 1886 সালে। দাদাভাই নৌরোজি 1886 সালে। আচ্ছা, প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল? বলো বলো বলো। অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট? সরোজিনী নাইডু। হ্যাঁ, এখান থেকে এগুলো মনে রাখো, 1925 সাল। বাহ, ভেরি গুড, সরোজিনী নাইডু 1925 সাল। তাহলে ভারতীয় একটা হয় আর প্রথম মহিলা হয় কানপুর অধিবেশনে। বেশ। কম্পিউটিং প্রসঙ্গে নিচের কোন ক্রমটি ঠিক? দেখ, টিবি, কেবি, এমবি, জিবি, সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকিস, এবার বল যে কোনটা ঠিক। তোকে বলতে হবে কোন অপশনটা ঠিক আছে। কোন অপশনটা ঠিক বলো। দেখছিস, তাও ভুলভাল। বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিচ্ছিস, নানা মুনি তোদের নানা মত। সঠিক উত্তর হলো অপশন সি। প্রথম হচ্ছে কেবি, এমবি, জিবি, টিবি। নিচের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনআইএক ডিজাইন ও তৈরি করেছে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর অপশন 2, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। ইন্দিরা গান্ধী ক্যানেল কমান্ড এলাকা পূর্বে কি নামে পরিচিত ছিল? ইন্দিরা গান্ধী ক্যানেলের বলতে হবে আগের নাম কি ছিল। রাজস্থান খাল, পাঞ্জাব, এগুলো সব পারবি অবশ্যই। হ্যাঁ, ভেরি গুড। সঠিক উত্তর রাজস্থান খাল, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1960 সাল, 1947 সাল, 1950 সাল, 1935 সাল।
বলতে হবে সঠিক উত্তর কি, বলে দিই সঠিক উত্তর, কিন্তু ভুল হয়েছে সবারই। সঠিক উত্তর হবে 1935 সালে জানুয়ারি মাসে, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক একাডেমি। পরে দেখো, ফাইল ফরম্যাট পরিপ্রেক্ষিতে পিডিএফ এর ফুল ফর্ম কি? তোমরা সকাল থেকে যে পিডিএফ পিডিএফ দাও, চাও আমাকে যে পিডিএফ দাও, পিডিএফ দাও। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, প্রিফিক্সড ডিটাচেবল ফরম্যাট, প্রসেসিং ডিজিটাল ফাইল, না পিকচার ডিস্ক ফরম্যাট? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর পেয়ে গেছি আমরা, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ ফুল ফর্ম। মানব উন্নয়ন ধারণা কে প্রবর্তন করে? হিউম্যান ডেভেলপমেন্ট, অমর্ত্য সেন, চার্লস ডারউইন, দলাই লামা, মেহবুবুল হক? ভেরি গুড, সঠিক উত্তর মেহবুল হক। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? লিখিত বলে উত্তর হবে ভারত। পরে দেখো, মাজুলি নদীর তীরে নির্মিত একটা দ্বীপ কোন নদীর তীরে গঠিত? মাজুলি বলো, নর্মদা, কৃষ্ণা, কাবেরী, ব্রহ্মপুত্র? বলতে হবে সঠিক উত্তর কি, মাজুলি। বলো কোথায় আছে? ও, আসামে লেখা আছে, সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। 1857 সালে শাহ আলম কোন স্থানে বিদ্রোহ নেতৃত্ব দেন? সঠিক উত্তর বলতে হবে বারাউত, রোহতাক, হিসার, না ভিওয়ানি? সঠিক উত্তর হবে অপশন এ। নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত বিখ্যাত বিক্রমশীল মহাবিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বলো, বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করছে? সামন্ত সেন, বল্লাল সেন, ধর্মপাল, না গোপাল? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মপাল। বিক্রমশীল বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করছে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রকের অধীনে একটি সাংবিধানিক বহুবিভাগীয় সংস্থা, এর সদর দপ্তর কোথায়? দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, পাটনা? বলতে হবে সঠিক উত্তর কি, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লি। পরে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? অযোধ্যা, লুম্বিনী, বৈশালী, নাম মগধ? বলতে হবে সঠিক উত্তর কি, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করছে? না, লুম্বিনীতে করছে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করছে? লুম্বিনীতে করছে। পরে দেখো, কোন সুপারসনিক ক্রুজ মিসাইল নামকরণ করা হয়েছে ভারতীয় নদী ব্রহ্মপুত্র এবং রাশিয়ান নদী মস্কোভা থেকে? বাহ, ভেরি গুড কোশ্চেন। ব্রহ্মোস, পুত্রামোস, মসপুত্র, না মস ব্রহ্মা? সঠিক উত্তর ব্রহ্মোস। ব্রহ্মপুত্র এবং রাশিয়ার নদী মস্কোভা নাম অনুসারে কি হচ্ছে? ব্রহ্মোস। বিশ্ব ব্যাংক বলতে হবে কত প্রতিষ্ঠিত হয়? সালটা মনে রাখো, সালটা কবে প্রতিষ্ঠিত হয়, সেই সালের পরিপ্রেক্ষিতে বলতে পারবে। দেখো, হুম, তাহলে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। বেটন হুড কমিশনের 1944 সালে হয়। তারপরে এই অভিযাত্রীদের মধ্যে কোনটি ভারতে আসতে চেয়েছিল কিন্তু পরিবর্তে আমেরিকার উপকূলে পৌঁছেছিল? চেঙ্গিস খা, ভাস্কো দা গামা, খ্রিস্টোফার কলম্বাস, আলেকজান্ডার? সঠিক উত্তর হবে অপশন সি, খ্রিস্টোফার কলম্বাস। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? বলো। দেখো, বারবার রিভিশন, শুধু রিভিশন, শুধু রিভিশন। ডিআরডিও কত সালে এস্টাবলিশ হচ্ছে? ডিআরডিও এস্টাবলিশ হচ্ছে 1958 সালে। ভারতের একটি সহযোগী সদস্য সদস্য মানে ভারত কোনটা সদস্য আছে বলতে হবে? এলএআইএ, এসিয়ান, এসএএফটি, না নাফটা? ভারত কোনটার সদস্য আছে?
এসিয়ানে ভারত সদস্য আছে? আছে। সঠিক উত্তর হবে SAFT। পরে দেখ, কিতাবুল হিন্দ কোন পথিক পণ্ডিতের রচনা? আল বেরুনি। আজকের লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের বিষয়ে বিধান করা হয়েছে? আচ্ছা আগে বলো, যৌথ অধিবেশন থাকলে কে সভাপতিত্ব করে? যৌথ অধিবেশন থাকলে কে সভাপতিত্ব করছে? স্পিকার। স্পিকার স্পিকার স্পিকার, নট প্রেসিডেন্ট, স্পিকার। যৌথ অধিবেশন থাকলে স্পিকার সভাপতিত্ব করছে। বলতে হবে কোন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে এটা। সঠিক উত্তর হবে অপশন 1, 108 নাম্বার ধারাতে। হুম, তাহলে মনে রাখতে হবে স্পিকার, এটা বারবার পরীক্ষা আছে। হ্যাঁ, আর ধারা হচ্ছে 108। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো মার্চ মাসের। পারলে দেখে আসো, যেন উত্তর করতে পারো। টাটা।